গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ, পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ দেশে দেশে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে উত্তেজনা, পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না ট্রাম্প, স্পষ্ট বার্তা হোয়াইট হাউসের। আলোচনার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ। ভারতের বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে সহিংসতা, 11 পুলিশ সহ আহত বেশ কয়েকজন। একাধিক জেলায় রেল অবরোধ ও বিক্ষোভ। এবং এবার মার্কিন পণ্যে 125% পর্যন্ত শুল্ক বাড়ালো চীন। ট্রাম্পের একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান শি জিনপিংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামেন ইয়েমেন, পাকিস্তান, লিবিয়ার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ ঐক্য করার আহ্বান জানিয়েছেন এসব দেশের বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনে স্থানীয় সময় শুক্রবার রাজপথে নামে জনতার ঢল। রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অবিলম্বে গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। গাজার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, যত যাই হোক আমরা পিছু হটব না। ফিলিস্তিনিরা একা নয়, আমরা তাদের সে বার্তা দিতে চাই। ইয়েমেনের বাসিন্দারা তাদের সঙ্গে আছে। যুক্তরাষ্ট্র যতই বোমা বর্ষণ করুক না কেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। জায়নবাদী এবং মার্কিনীদের পরাজিত না করে আমরা ঘরে ফিরব না। বিক্ষোভ হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরে। অবরোধের পাশাপাশি বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এদিন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দেয় জামায়াত-ই-ইসলামী। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। মানবাধিকারের চ্যাম্পিয়ন ইউরোপ সহ অন্যান্য দেশ ও জাতিসংঘের মতন সংস্থার দ্রুত ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার মিশারাতেও। সেখানে যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 20 জন, যাদের অধিকাংশই শিশু। একের পর এক বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত জনপদ। ইসরায়েলি সেনাদের মধ্যে উঠছে যুদ্ধ বন্ধের দাবি। নেতানিয়াহু সে আহ্বান দমন করতে হুমকি দিচ্ছেন সেনাদের বরখাস্ত করার। উত্তর গাজার সুজাইয়া এলাকায় আবারও প্রাণঘাতী হামলা। দিনের শুরুতেই আর্তনাদে ভারী হয়ে ওঠে অবরুদ্ধ অঞ্চলটির বাতাস। কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি বাহিনী এলাকাটি ঘিরে গোলা বর্ষণ করে এবং নতুন করে এলাকাবাসীকে পশ্চিমে সরে যাওয়ার নির্দেশ দেয়। দক্ষিণের খান ইউনিসে আল ফারা পরিবারের বাড়ি গুড়িয়ে দিয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের 10 সদস্যকে। এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে গাজার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছেন অনেকেই। জাতিসংঘ বলছে শিশুদের হত্যা কোনোভাবেই ন্যায্য নয়। গাজা শিশুদের জন্য এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী আওয়াজ জোরদার হচ্ছে। ইসরায়েলি বিমান ও গোয়েন্দা ইউনিটের শত শত সেনা ও কর্মকর্তা যুদ্ধবিরতির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, কেউ বিদ্রোহে উস্কানি দিলে বা চাকরি করতে অস্বীকৃতি জানালে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজা ইসরায়েলি বর্বরতার জেরে প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনীদের সমর্থন কমেছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ বলছে 2022 সালের তুলনায় বর্তমানে নেতানিয়াহু প্রশাসনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার বেড়েছে 10%। পাশাপাশি ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মার্কিন নাগরিক। গাজায় গণহত্যার প্রতিবাদে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। এর জেরে ইসরায়েলের প্রতি সমর্থন কমতে শুরু করেছে মার্কিনদের। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপ অনুযায়ী বর্তমানে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন 53% মার্কিন নাগরিক। 2022 সালে এ হার ছিল 43%। ইসরায়েল নিয়ে অনীহা প্রকাশ করেন ডেমোক্রেটিক পার্টির 69% ভোটার। রিপাবলিকানদের মধ্যে এ হার 37%। এমনকি 27% ইহুদি আমেরিকান নেতিবাচক অবস্থান। আর ধর্মনিরপেক্ষ মার্কিনদের 69% ইসরায়েলকে কোনো প্রকার সমর্থন জানায়নি। গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মানুষ।
গাজায় ইসরায়েলের ভয়াবহ অভিযানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 1,66,000-এ। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরও অন্তত 11,000 মানুষ। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি মার্কিনদের জনসমর্থনের এই পতন ভূ রাজনীতির জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জম্মু কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জৈশের 3 সদস্য নিহত। নিয়ন্ত্রণ রেখে অস্ত্রধারীদের গুলিতে ভারতীয় জওয়ানের প্রাণহানি। ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে তীব্র ক্ষোভ জানিয়েছে সিরিয়া। দেশটির অভিযোগ, গোলান মালভূমিতে অনুপ্রবেশ করে সিরিয়ার সার্বভৌমত্ব নষ্ট করছে নেতানিয়াহু প্রশাসন। পাশাপাশি পানি সম্পদ দখলের চেষ্টা করছে ইসরায়েল। এই আগ্রাসন বন্ধে অবিলম্বে আন্তর্জাতিকভাবে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দামেস্ক। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপ দিনে দিনে বেড়েই চলছে। প্রায়ই চালানো হচ্ছে বিমান হামলা, এমনকি গোপন অভিযানও পরিচালনা করছে নেতানিয়াহু প্রশাসন। এ পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের শরণাপন্ন হয়েছে দামেস্ক। সম্প্রতি নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি কুসাই আল দাহাক অভিযোগ করেন তার দেশের দক্ষিণে পানি সম্পদ দখল ও নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল। এতে হুমকিতে পড়ছে দেশটির পানি স্বচ্ছলতা ও খাদ্য নিরাপত্তা। অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি। একই সঙ্গে গোলান মালভূমি সহ সমস্ত ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার দামেস্কের আছে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে আন্তর্জাতিকভাবে জোরালো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কুসাই আল দাহাক। গত বছরের শেষ দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির বিমান, নৌ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় ইসরায়েল। এছাড়া গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চলে অনুপ্রবেশ করে জমি দখল ও কৌশলগত পানি সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে বলেও অভিযোগ সিরিয়ার। রাইসা জান্নাত, সময় সংবাদ। ওমানে হতে চলা যুক্তরাষ্ট্র ইরান বৈঠককে ঘিরে বেড়ে চলেছে উত্তেজনার পারদ। আলোচনার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু কর্মসূচি বিষয়ক এ আলোচনা ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তেহরানের বাসিন্দারা। নানা জল্পনা কল্পনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অবশেষে ওমানে শনিবার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা এই আলোচনার দিকে সবার দৃষ্টি। উত্তেজনাও তাই বাড়ছে পাল্লা দিয়ে। এই বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি বলেন, কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিলেও আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। হয় ট্রাম্পের শর্ত মানা, নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হওয়া। ইরানের সামনে এখন এই দুটি পথ খোলা বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেন, পরমাণু কর্মসূচি বিষয়ক এই আলোচনা ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে। এই উত্তপ্ত আবহে সাবেক ইরানি কূটনীতিক ও বিশ্লেষক মেহেরদাদ খনসারি বলেন, আলোচনায় ব্যর্থ হলে সামরিক সংঘাত এখন বাস্তব সম্ভাবনা। তার মতে ইসরায়েল এমন সংঘাতকে উস্কে দিতে চাইবে, আর যুক্তরাষ্ট্রও তাতে জড়াতে পারে। তবে ইরান একটি চুক্তি থেকে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তেহরানে শুক্রবার নামাজের পর হাজারো ইরানি বিক্ষোভে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়। প্রার্থনারত ইমাম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার যোগ্যতা রাখে না, তারা বারবার চুক্তি ভঙ্গ করেছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ভোরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান দেশটির বানি হুসাইস জেলায় হামলা চালায়। এতে কয়েকটি আবাসিক ভবন ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। একই দিন জাবাল নুকুম ও ফাজ আত্তান এলাকায়ও হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। তবে এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জম্মু কাশ্মীরে ভারতের যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জৈশের 3 সদস্য নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, গেল 2 দিনে উধামপুর ও কিস্তওয়ার এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় সেনা সদস্য, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে চলে তল্লাশি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক।
এদিকে অন্য আরেক ঘটনায় নিয়ন্ত্রণ রেখায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অনুপ্রবেশের চেষ্টা চালায় বলে জানিয়েছে ভারত। দেশটির দাবি, শুক্রবার স্থানীয় সময় রাতে সীমান্ত এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলির সময় এক ভারতীয় সেনা নিহত হন। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। শুক্রবার বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে ভারত জুড়ে বাড়ছে উত্তেজনা। শুক্রবার জুমার নামাজের পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন বাতিলের দাবিতে রাজপথে নামেন শত শত মানুষ। এ সময় তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় আশেপাশের এলাকা। পুলিশের গাড়ি সহ একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থলে পাঠানো হয় ৩ ব্যাটালিয়ন অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় মোবাইল ইন্টারনেট। একযোগে ধুলিয়ান ডাঙ্গা ও নিমতিতা স্টেশন অবরোধ করে রেললাইনে বসে পড়েন প্রায় ৫,০০০ আন্দোলনকারী। মালদা, দক্ষিণ ২৪ পরগনার আমতলা, হুগলির চাঁদদানি সহ একাধিক এলাকায়ও ছড়িয়ে পড়ে উত্তেজনা। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যেও বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে চলছে আন্দোলন। ভারতের মুসলিম নেতাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে মসজিদ, কবরস্থান ও দরগার মতো পবিত্র সম্পত্তি দখলের পথ খুলে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য তাদের। ওয়াকফ আইন নিয়ে উদ্ধৃত পরিস্থিতি মোকাবিলায় আগামী ১৬ এপ্রিল রাজ্যের মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে আবারও পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এতে একদিনে ২ জন নিহত ও ১৬ ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছেন। এই উত্তেজনার মধ্যে আবারও মিত্র দেশগুলোর কাছে সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তৃতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধবিরতি সত্ত্বেও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর ১১টি হামলা চালিয়েছে গত ২৪ ঘন্টায়। কূটনৈতিক অঙ্গনেও চলছে নাটকীয়তা। যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি র্যামস্টাইন গ্রুপের ৫০টি দেশের সামরিক মিত্রদের প্রতি ১০টি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। অন্যদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে ন্যাটো সদস্যরা ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রী উমেরোভ এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এর মধ্যেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তৃতীয়বারের মতো পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেন্ট পিটার্সবার্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়াকে এখনই এগোতে হবে। হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তবে এখনও কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ট্রাম্প দাবি করেন ২০২২ সালে বাইডেনের পরিবর্তে তিনি প্রেসিডেন্ট হলে এ যুদ্ধ শুরুই হতো না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে জয়ী কাল হলো ইমামোগলুর। তুরস্কের মসনদে বসতে যাচ্ছেন এমন ধারণা থেকেই করা হয় আটক। আদালতে দাবি বিরোধী নেতার, বাইরে সমর্থকদের বিক্ষোভ। মার্কিন সংস্থা নাসার সঙ্গে মহাকাশ গবেষণা ও তথ্য আদান প্রদানের চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কথা জানায় তারা। এছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে দেশটি। বিবৃতিতে বলা হয়েছে, ৫৪তম দেশ হিসেবে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারের বৈশ্বিক প্রচেষ্টায় নতুন অধ্যায় সূচিত করল। এর আগে গেল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ডে সই করে। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ শুরুর পর এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন শি জিনপিং। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক নীতি সমালোচনা করে তিনি আরও বলেন, হুমকি মোকাবিলায় যৌথভাবে রুখে দাঁড়ানো প্রয়োজন। এদিকে কয়েক ধাপে মার্কিন পণ্যে ১২৫% পর্যন্ত শুল্ক আর বাড়িয়েছে চীন।
চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে বিশ্ব। বেইজিংয়ের উপর ওয়াশিংটনের শুল্কের পরিমাণ এখন দাঁড়িয়েছে 145%। চীনও থেমে নেই। পাল্টা ব্যবস্থা হিসেবে কয়েক ধাপে মার্কিন পণ্যের শুল্কে 125% বাড়িয়েছে বেইজিং। দুই দেশের এই পাল্টাপাল্টি খ্যাপাটে পদক্ষেপ সহসায় থামার লক্ষণ নেই। চলমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন শুল্ক যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানান শি জিনপিং। বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করে অর্থনৈতিক বিশ্বায়নের ধারা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ একসঙ্গে রক্ষা করা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের একতরফা হুমকি যৌথভাবে রুখে দাঁড়ানোর তাগিদ দেন। শি জিনপিং আরও বলেন, বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অবকাশ আছে, কারণ ইইউকে বিশ্বের গুরুত্বপূর্ণ মেরু হিসেবেই দেখে আসছে চীন। এ সময় ইউরোপের ঐক্য ও বিকাশে দৃঢ়ভাবে সমর্থন দেয়া প্রধান দেশগুলোর মধ্যে বেইজিং আছে বলে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। বৈঠকে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সরাসরি আলোচনায় বসা, পাশাপাশি চীন ও ইউরোপের মধ্যকার সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করার আহ্বান জানান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এপ্রিলের শেষে পাকিস্তানে আশ্রিত আফগান নাগরিকদের পশ্চিমা দেশগুলোতে পুনর্বাসন না হলে ইসলামাবাদের মাটি থেকে তাদের বিতাড়িত করা হবে, এ ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এমনকি ভিসার সময়সীমা বাড়ানো হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে দেশটির এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাটছে পাকিস্তানে আশ্রিত আফগান নাগরিকদের ভাগ্য। এবার মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো দেশটির সরকারের এক ঘোষণা। 30 এপ্রিলের মধ্যে পশ্চিমা দেশগুলোতে আফগান নাগরিকদের পুনর্বাসন করা না হলে পাকিস্তানের মাটি থেকে তাদের বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাত চৌধুরী। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগান সিটিজেন কার্ডধারীদের পুনর্বাসনের সময়সীমা 31 মার্চ শেষ হয়েছে, যা আর বাড়ানো হবে না। তবে ভিসার ক্ষেত্রে যৌক্তিক কারণ দেখাতে পারলে আবেদন বিবেচনা করা হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিগত বছরগুলোতে পাকিস্তানে আশ্রয় নেয় হাজারো আফগান নাগরিক। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, আফগান নাগরিকদের মাদক ব্যবসা এবং সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, তাই দেশের নিরাপত্তার স্বার্থে তারা বিতাড়িত করার সিদ্ধান্ত নিচ্ছেন। আফগান সিটিজেন কার্ডধারীদের প্রত্যাবাসন নিশ্চিত করতে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে, যেখানে খাদ্য, আশ্রয়, চিকিৎসা সেবা ও পরিবহন সুবিধা দেয়া হচ্ছে। এদিকে এই প্রত্যাবাসনকে জোরপূর্বক হিসেবে দেখছে তালেবান সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশগুলো যে দুর্ব্যবহার করছে তা অগ্রহণযোগ্য এবং সহ্য করার মতো নয়। সমস্ত শরণার্থীদের তাদের অর্থ, সম্পত্তি ও জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। আফগান অভিবাসীদের ইসলামাবাদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও অভিযোগ তালেবান সরকারের। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এবার 191 অভিবাসীকে ভেনেজুয়েলায় ফেরত পাঠালো মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নতুন অভিবাসন নীতি কার্যকরের পর অভিবাসীদের ফেরাতে এটি 13তম ফ্লাইট। ক্ষমতায় এসে মার্কিনদের ভূমি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের গদিতে বসেই প্রতিশ্রুতি পালনও করছেন অক্ষরে অক্ষরে। এখন পর্যন্ত বিভিন্ন দেশে অবৈধ অভিবাসী বহনকারী বেশ কিছু বিমান পাঠিয়েছেন তিনি। শুক্রবার সকালে কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলান অভিবাসীদের বহনকারী একটি বিমান। এতে 175 জন পুরুষ ও 16 জন নারী সহ মোট 191 জন অভিবাসী ছিলেন। ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী রামন ভেলাস্কেজ জানান, ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে 2 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ছিল। কলম্বিয়ার কর্তৃপক্ষ এই তথ্য জানায় বলে দাবি করেন তিনি। এখন পর্যন্ত মোট 2557 জন নাগরিক স্বদেশে ফিরলেন। তাদের আমরা স্বাগত জানাচ্ছি, যাতে তারা আমাদের দৈনন্দিন অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে পারেন। এ সপ্তাহে এটি দ্বিতীয় ফ্লাইট এবং ট্রাম্পের বড় পরিসরের নির্বাসন কার্যক্রম শুরুর পর থেকে এটি 13তম ফ্লাইট। এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয় জানুয়ারিতে, যখন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল কারাকাস সফর করে দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করেন। এই চুক্তির ভিত্তিতে বাড়ি ফিরলেও এই অভিবাসীরা অজানা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
গ্রিসের রেল অফিসের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানায় রাজধানী এথেন্সে হেলেনিক ট্রেমের অফিসের বাইরে একটি বোমা বিস্ফোরণ ঘটে, তবে বিস্ফোরণের আগেই ভবনটি খালি করে ফেলায় কেউ আহত হয়নি। তারা বলেন, দুইটি গ্রিক সংবাদ মাধ্যম ডে ইলি এপসিন এবং নিউজ পোর্টাল জুগলা বিস্ফোরণের 35 মিনিট আগে সতর্কবার্তা পেয়েছিল। খবর অনুযায়ী একটি তালাবদ্ধ ব্যাকপ্যাকে করে বোমাটি নম্বরবিহীন স্কুটারের ওপর রাখা হয়েছিল। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটি বিস্ফোরিত হয়। এ অবস্থায় এই বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর আঁতাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ, পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ দেশে দেশে বিক্ষোভ, উপত্যকা হামলায় নিহত 20। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে উত্তেজনা, পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না ট্রাম্প, স্পষ্ট বার্তা হোয়াইট হাউসের। আলোচনার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।